সাধনদা, আসামের বিশেষ করে যদি আমি হিন্দু বাঙালির কথা বলি, তারা তো খুব সুখে শান্তিতে আছে, কোনো সমস্যা নেই। এনআরসিতে সবার নাম উঠে গেছে, কোনো ডিটেনশন ক্যাম্পের ব্যাপার নেই, নো ডি ভোটার। কে বললো আপনাকে এই কথা? না, আমরা যে তাদের সমস্যা নেই কথাটা কে বললো? আমরা যে সমস্ত মেসেজ ওই দিক থেকে পাই, ভুল মেসেজ আছে আপনাদের কাছে। এখনো আসামের বিভিন্ন জায়গায় ট্রাইব্যুনাল থেকে বিদেশি নোটিশ দেওয়া হচ্ছে। মিথ্যে কথা বলছেন না, তার কি প্রবলেম? বিদেশি কেন, কেন সেদিন পত্র পত্রিকা সব সময় প্রকাশিত হচ্ছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের, কুচবিহারের লোকদেরকে কোকরাঝার ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গের লোকরা পর্যন্ত নোটিশ পাচ্ছে। বাঙালি কেন নোটিশ পাচ্ছে? সেটাও তো ভুয়া। কেন ভুয়া হবে কি করে? ট্রাইব্যুনালের সিলমারা সেই কাগজটা কি ভুয়া? মিঠুন চক্রবর্তী কাছারি সব ভুয়া। মিঠুন চক্রবর্তী স্টেজে দাঁড়িয়ে বলছে যে বাঙালি কোথাও অন্যায় অত্যাচার হচ্ছে না। মিঠুন চক্রবর্তী সিনেমার নায়ক ছিল, সে এটা কি করে জানবে? সে রাজনীতি কি বুঝে? রাজনীতি করছে বিজেপি, বোঝে না তো। জাতির ধ্বংসলীলা কেন দেখতে চাইছে? রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে। আর বিজেপির থেকে লাগাতার অভিযোগ করছে যে মমতা সরকার এখানে নাকি রোহিঙ্গা আর এই সমস্ত পেলে পুষে রেখেছে। এটাও ঠিক নয়, এটারও কোনো ভিত্তি নেই। আপনার হেমন্ত বিশ্ব শর্মা বলেছে 50 লক্ষর উপরে নাকি হিমন্ত বিশ্ব শর্মা, বাংলাদেশি বিশ্ব শর্মা যিনি আসামের মুখ্যমন্ত্রী, তিনি সব সময় অসাংবিধানিক কথাই বলছেন। উনি বলছেন উনি সেকুলারিজমে বিশ্বাস করেন না। ভারতবর্ষের সংবিধানে সেকুলারিজমের কথাটা বলা আছে। সংবিধানের নামে শপথ করে যিনি মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন, তিনি বলছেন সংবিধানে যে সেকুলারিজম আছেন তিনি সেটা বিশ্বাস করেন না। আসামের অনেক হিন্দু বাঙালি ছেলে মেয়ে যারা আমাকে চেনে, আমিও তোমাদের সাথেই ছোট থেকে বড় হয়েছে এবং আন্দোলন শিখেছি তোমাদের কাছে, তো আমাকে বলে যে দাদা আপনি ফালতু কথা বলেন এক এক সময়, আমাদের হিন্দুরা আমরা ভালো আছি, বরাক উপত্যকার হিন্দুরা তো খুব আফিংয়ের গুলি খাইয়ে রেখেছে। আফিংয়ের গুলি কি বলে যে মহিলারা 1200 টাকা করে পায়, সেই মহিলাদেরকে 1200 টাকা দিচ্ছে আর 5 কেজি করে চাল দিচ্ছে। সেই এই করে সমস্ত জাতিকে ভিখারি বানিয়ে রেখেছে। একই অভিযোগ বিজেপি মমতা ব্যানার্জির উপরে আনে, সেম একই। মমতা ব্যানার্জি কি করছেন সেটা তো আমি জানি না। মমতা ব্যানার্জি জনসমর্থন আছে বলেই তো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। বিজেপির হাতে কি হিন্দু বাঙালির ভবিষ্যৎ সুরক্ষিত? মোটেই সুরক্ষিত নয়। আজকে বিজেপি যারা করেন, বিশেষ করে আমাদের বরাক উপত্যকার কথা বলছি, নেতৃস্থানীয় লোকরাও আমাদেরকে মাঝে মাঝে বলেন দাদা আপনারা কিছু বলুন, এই যে অন্যায় অবিচার হচ্ছে আমরা তো দলের থেকে কিছু বলতে পারছি না। কেন দল থেকে বলতে পারছেন না? এখন চাকরি যাবে। কংগ্রেসের সরকার 60-70-এর দশকে যখন ভাষা আন্দোলন হয়েছে, আসামে ছিল, কেন্দ্রে ছিল এবং পশ্চিমবঙ্গেও ছিল, তারপরেও আমরা দেখেছি তখনকার যারা সিটিং এমপি, সিটিং মিনিস্টার রিজাইন করেছে। আজকে এরা পারছেন না। আজকে সব ছাপুষা হয়ে গেছে, আজকে এরা পারছেন না, মেরুদণ্ডহীন। আজকে বিজেপির যারা বাঙালি নেতৃত্ব, এরা মেরুদণ্ডহীন। এরা ভাষার প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে, আমাদের চাকরি মাকরির ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কোনো বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে পারছেন না। বরাক উপত্যকার বিধানসভা 15টা আসন ছিল, 2টা আসন কমিয়ে বড়োল্যান্ডে 2টা আসন বাড়ানো হয়েছে। এই 2টা আসন কমানোয় কি হলো? অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে গেলাম, রাজনৈতিক দিক দিয়েও আমরা পিছিয়ে গেলাম। আমাদের যে আপনার রিজার্ভেশন করা হলো ডিলিমিটেশনের মাধ্যমে, রিজার্ভেশন শিলচর যেটা সমষ্টি, শিলচর সমষ্টিকে রিজার্ভ করা হলো, 19-এর জন্য রিজার্ভ করা হলো। 19 মেয়ের চেতনা কি স্থিমিত হতে চলেছে, অস্তমিত হতে চলেছে? অস্তমিত হতে আমরা দেব না। আমরা শরীরে এক বিন্দু রক্ত থাকতেও 19 মেয়ের চেতনাকে এভাবে নষ্ট হতে আমরা দেব না। আমরা যে কোনো মূল্যে এটাকে রক্ষা করব। সরকার সব সময় চেষ্টা করছে 19 মেয়ের চেতনাকে ধ্বংস করে দিতে। বাংলাদেশে যেমন
বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য ইউনিশ সরকার প্রতিনিয়ত কাজ করে চলছেন, বলছেন সংস্কার করছেন। সংস্কার মানে কি? সংস্কার মানে পাকিস্তান পন্থীদের আস্ফালন। বাংলাদেশের সংস্কার মানে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করা, স্বাধীনতার যত ইতিহাস সেই ইতিহাসকে নষ্ট করা, এটাই হচ্ছে ইউনিশ সরকারের সংস্কার। আর আসামে সংস্কার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাস, বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি সবকিছুকে শেষ করে দেওয়া। পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে আছে। তাদের মনের মধ্যে একটি অনেক বড় আশঙ্কা, ভারত জুড়ে যেভাবে এখন বঙ্গাল খেদা শুরু হয়েছে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। সমস্ত ভারত জুড়ে যে বঙ্গাল খেদা শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গের বুকে বঙ্গাল খেদা এই পশ্চিমবঙ্গের মাটিতে করানোর জন্য যেভাবে একটি রাজনৈতিক দলের নেতা কর্মকর্তারা অবতীর্ণ হতে চলেছেন, সেটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জনগণের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী সমর্থকদের থেকে বিভিন্ন রকম আলাদা আলাদা প্রতিক্রিয়া পাচ্ছি। আমরা মিঠুন চক্রবর্তীর বাঙালির বিরোধী বক্তব্য দেখছি, যেখানে বাঙালি অন্যান্য জায়গায় আক্রান্ত হচ্ছে, মিঠুন চক্রবর্তী সপাটে সেটা বলে দিচ্ছেন হচ্ছে না। ঠিক একইভাবে আমরা দেখেছি কখনোই হিন্দু বাঙালির রাজনীতি করা বিজেপি, হিন্দু বাঙালি যখন বিভিন্ন রাজ্যে প্রহৃত হয়, আক্রান্ত হয় না, ত্রিপুরার নির্বাচিত ভারতীয় জনতা পার্টির সরকার, যেখানে বাঙালিরাই বেশি, মুখ্যমন্ত্রী বাঙালি, বক্তব্য রেখেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে, না পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বা অতীতের দিলীপ ঘোষ বা আর কেউ একটা মুখ দিয়ে শব্দ করেনি, রা পর্যন্ত করে। এই মুহূর্তে যে SIR বিহারে চলছে, সেখান থেকে প্রচুর মানুষের নাম কেটে গেছে। ধোয়া তোলা হচ্ছে রিপাবলিক টিভি, আনন্দবাজার পত্রিকার থেকে শুরু করে ABP আনন্দ, সবাই যে SIR এর মাধ্যমে কোটি কোটি রোহিঙ্গা, কোটি কোটি বাংলাদেশিকে তাড়ানো হবে। ভারতীয় নাগরিককে তো 11টার মধ্যে একটা ডকুমেন্ট দেখালেই হয়ে যাবে। খুবই সহজলভ্য একটা কাজ। এটা নিয়ে এত মাথা ব্যথা কেন বাঙালির একটা অংশের এবং মমতা ব্যানার্জির বা কংগ্রেস বা CPM এর রাস্তায় নেমে আন্দোলন করছে কেন? আজকে আমাদের সাথে স্টুডিওতে এসছেন আসামে আমরা বাঙালি এবং নাগরিক অধিকার রক্ষা কমিটির একজন অনেক বড় স্টলপার্ট, নেতাও বলতে পারি, সমাজসেবী বলতে পারি। উনি সারা জীবন, সম্পূর্ণ জীবন, যাকে আমি ছোট থেকে খুব কাছের থেকে দেখেছি, সম্পূর্ণ জীবনই বাঙালি 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 করতে করতে শেষ করে দিয়েছেন। ওনার চোখে বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির NRCর সর্বনাশ পর্যন্ত উনি একজন এই মুহূর্তে তার জ্বলন্ত সাক্ষী। আমরা আজকে ওনার কাছে জানতে চাইবো, এই যে SIR এর 11 ডকুমেন্টের খেলা যেটা NRCর আসামে দেখেছে, তাতে কি বিশেষ করে হিন্দু বাঙালি সুরক্ষিত? নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন 19 টেলিভিশন। শুরু করব আজকের পডকাস্ট। আমাদের সাথে আজকে আছেন বরাক উপত্যকার শিলচর থেকে, সুদূর শিলচর থেকে উনি আজকে কলকাতায় এসছেন, সাধনপুর কায়স্থ। সাধনদা, আমরা বলি সাধনদা হাতে এবং সাধনদার আরেক বন্ধু অনুপ চৌধুরী, তাদের হাতে আমাদের বাংলা ভাষা আন্দোলন বরাক উপত্যকায় শিলচরে আন্দোলনের আমাদের হাতে খড়ি হয়েছিল। তো আমাদের কাছে এদের গুরুত্ব, এটা আর অন্য কেউ, আপনারা কেউ বুঝবেন না, যেটা আমরা বুঝবো। এই মানুষগুলোর গুরুত্ব, সারা জীবন স্ট্রাগল করেছে এবং এগুলো নিয়ে কাটিয়ে দিয়েছে। সাধনদা, আপনাকে 19 টেলিভিশনের স্টুডিওতে কলকাতায় স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। এবার আমি জানতে চাইবো, এই যে আসামে NRC হয়েছে, সেখানেও 11 ডকুমেন্টের খেলা হয়েছে। সেই 11 ডকুমেন্টের খেলা বিহারে হয়ে গেছে। 57 লক্ষ মানুষের নাম কেটে গেছে, কেউ বলছে 35 লক্ষ। প্রথমে বলা হলো অনেক রোহিঙ্গা বাংলাদেশিদের ধরা হয়েছে, প্রোপাগান্ডা করা হলো। এখন সব বেরিয়ে গেছে যে সব স্থানীয় মানুষ, কোনো রোহিঙ্গা বাংলাদেশি। একই জিনিস নির্বাচন কমিশন ডিক্লেয়ার করেছে সমস্ত ভারতবর্ষে হবে, আর পশ্চিমবঙ্গেও হবে। 11টা ডকুমেন্ট রিপাবলিক টিভির থেকে শুরু করে, নাম নিয়ে বলছি, রিপাবলিক টিভির থেকে শুরু করে আনন্দবাজার পত্রিকার থেকে সবাই বলছে প্রচুর কোটি কোটি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, তাদের নাকি ইলেকট্রাল রোলে নাম ঢুকে গেছে, তাদের নাম বার করার জন্য SIR হচ্ছে। তো সবার কি সমস্যা? আপনার কি সমস্যা আছে এটাতে, যদি এখানে হয় এরকম? এতে তো একটা ডকুমেন্ট দিলেই হয়ে যাবে। আসামের আমরা যারা বাঙালি, আমরা
এনআরসি ক্ষেত্রে এইসব ডকুমেন্ট জোগাড় করার আতঙ্কে আমাদের 70 জন লোক কেউ আত্মহত্যা করেছে, কেউ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে এনআরসি করতে গিয়ে। ডক্টর তপোধীর ভট্টাচার্য, যিনি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার একটা বই দেশ পাবলিশিং যেটা আছে কলেজ স্ট্রিটে, তারা সেটার পাবলিশার আক্রান্ত বাঙালি। সেই বইটা অনুগ্রহ করে সংগ্রহ করে পড়ে দেখবেন যে এনআরসির নামে সেখানে কি হয়েছে। এনআরসির নামে এনআরসি করতে গিয়ে মানুষ গরু বিক্রি করেছে, ছাগল বিক্রি করেছে, জমি জায়গা বিক্রি করেছে, 300 কিলোমিটার 400 কিলোমিটার দূর গিয়ে পরিবারের সবাইকে নিয়ে হাজির হতে হয়েছে শুনানি কেন্দ্রে তার বংশবৃক্ষর পরিচয় দিতে। সুতরাং এই যে পরিস্থিতি আসামের বাঙালিরা ফেস করেছে, আসামের বাঙালিরা এই যে বললাম 70 জন লোক মারা গেছে এনআরসির আতঙ্কে, পশ্চিমবঙ্গের মানুষ কি সেটা জানে না? আজকাল থেকে আরম্ভ করে সমস্ত পত্রিকায় সেটা ফলা হয়ে প্রকাশিত হয়েছিল। তপোধীর বাবু এই সংক্রান্ত ব্যাপারে আজকালে একটা আর্টিকেল লিখেছিলেন, আসাম সরকার তার বিরুদ্ধে মামলা করেছিল। তপোধীর বাবুকে সেই দিশপুর থানায় গিয়ে হাজির হতে হয়েছে, পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে হয়েছে, তারপর হাইকোর্টের আগাম জামিন নিতে হয়েছে আর্টিকেল লেখার জন্য। আর তখন আমাদের এই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে নাগরিকপঞ্জি হচ্ছে, কেউ বিরোধিতা করলে ব্যবস্থা নেওয়া হবে। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি এরকম বড় বড় শহরে সামরিক বাহিনী রোড মার্চ করেছে আমরা যাতে কোনো আন্দোলন করতে না পারি। কিন্তু আমরা নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি, নাগরিক অধিকার রক্ষা কমিটি শিলচর শহরে 10,000 লোকের মিছিল করেছি। আমরা এর প্রতিবাদে আমরা নাগরিকপঞ্জি প্রক্রিয়াকে আটকাতে পারিনি। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাকে বলা দরকার, এই 11টা নথি যে 12টা নথি কি করে আসলো, এটাও জন্য আমাদের ভাইদের আত্মত্যাগ করতে হয়েছে। তরুণ গগৈ সরকার তখন বললেন যে মডেল এনআরসি হবে, মডেল ডিস্ট্রিক্ট হিসাবে বরপেটাকে বেছে নেওয়া হয়েছিল। সেই বরপেটায় মডেল এনআরসি করতে গিয়ে এইসব ডকুমেন্ট তখন ছিল না, শুধু ভোটার তালিকা ছিল। তার প্রতিবাদে রাস্তায় নেমেছিল অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন। মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের 5 জন যুবক পুলিশের গুলিতে নিহত হয়ে শহীদ হতে হয়েছিল। তারপর এই যে মডালিটিসটা চেঞ্জ হলো, 11টা ডকুমেন্ট আসলো। আর এই 11টা ডকুমেন্ট যদি না আসতো তাহলে এখন যে 19 লক্ষ লোক নাগরিকপঞ্জি থেকে বাদ গেছে আসামে, আপনারা জানেন, যাদের মধ্যে 2 বারের প্রাক্তন বিধায়ক আছেন, যাদের মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ফখরুদ্দিন আলী আহমদের পরিবারের লোক আছেন, এইভাবে অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকেরই নাম এই 19 লক্ষর মধ্যে নেই। 19 লক্ষ তপোধীর ভট্টাচার্যের পরিবারের নামও তো নেই, ছিল না। তপোধীর ভট্টাচার্যের নামও পরবর্তীকালে এসছে, প্রথমে ছিল না। প্রথমে তো 40 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তারপর আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করে তার সংখ্যাটা কমে 19 লক্ষ হলো। তো এ তো সব মুসলমানদের নাম কাটা। না, কে বলেছে? এই 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি, 12 লক্ষ হিন্দু বাঙালি 19 লক্ষের মধ্যে, 12 লক্ষ হিন্দু বাঙালি। তো এই যে 12 লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ গেল, তারপরে এরা যদি আন্দোলন করে এই নথিগুলাকে সংযোজিত না করাতো তাহলে 19 লক্ষ নয়, আজকে 80 লক্ষ বাঙালির নাম নাগরিকপঞ্জি থেকে বাদ পড়তো। তবুও সন্তুষ্ট নয় সরকার। জাতীয়তাবাদী সংগঠনগুলো সুপ্রিম কোর্টে গেছে চ্যালেঞ্জ করতে, 71কে ভিত্তি করে এনআরসি যে তৈরি করা হয়েছে তাকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মানেনি। সুপ্রিম কোর্ট 71কে মেনে নিয়েছে এবং সুপ্রিম কোর্টের এখন ডিভিশন বেঞ্চের অ্যাপ্রুভেলটা বাকি, তারপরেই এনআরসিটা গৃহীত হবে এবং রেজিস্টার্ড জেনারেল সিটিজেন এনআরসি নোটিফিকেশন করবেন এবং ন্যাশনাল আইডি কার্ড দিতে বাধ্য থাকবে। তবুও আমি বলবো যে ভাষায় আমাদের মুখ্যমন্ত্রী কথা বলছেন, এই এনআরসিটাকেও ডিসপুটেড করে রাখা হবে, সহজে এটা মানবে না। এই যে 3,11 লক্ষ লোকের নাম উঠেছে, কত কাঠকড় পুড়িয়ে, কত আত্মত্যাগের ফলে,
তাও আমরা বাধ্য হয়েছিলাম। আর পুলিশ যখন তখন যাকে ইচ্ছা ধরে বিদেশি নোটিশ দিচ্ছে, ট্রাইব্যুনালে পাঠাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে। আপনারা জানেন মানিক দাস বলে একজনকে এইভাবে বিদেশি ডিক্লেয়ার করে পুশব্যাক করা হয়েছিল। আসাম বাংলাদেশ যে সীমান্ত মহিষাসন দিয়ে পুশব্যাক করা হয়েছিল, সে ছিল ভারতীয় নাগরিক। এই মানিক দাস তো পরবর্তীকালে ফিরে এসে যে সে ভারতীয় নাগরিক, এই ট্রাইব্যুনাল বলেছিল সে বিদেশি, এই ট্রাইব্যুনালে মানিক দাসকে ভারতীয় মানিক দাস মানে হিন্দু মানিক দাস ভারতীয় হিন্দু পুশব্যাক করেছিল আসাম পুলিশ মহিষাসন সীমান্ত দিয়ে, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে। কিন্তু আমাদের তো পশ্চিমবঙ্গের বুকে বিজেপি নেতারা এবং তার সমর্থকরা লাগাতার বলছে আমাদের হিন্দু হৃদয় সম্রাট মাননীয় মোদী ও তো হিন্দুদের উপরে কিছু করছে না। ভাই হিন্দুদের কিছু 1 লক্ষর উপর এখনো কেস ট্রাইব্যুনালে ঝুলে আছে। তার ভোটার তার বেশিরভাগই বাঙালি হিন্দু। আমি নাম বলছি না, নাম বলে এখন আমি বিতর্ক তৈরি করতে চাই না। আপনার যদি প্রয়োজন হয় আসবেন, আমাদের কাছে তালিকা আছে কাদের ডিপুটার করে রাখা হয়েছে, কাদের বিরুদ্ধে বিদেশি নোটিশ জারি করা হয়েছে। অনেকই তো ডিটেনশন ক্যাম্পেও তো অনেক আছেন। আপনার কি মনে হয় এই মুহূর্তে ডিটেনশন ক্যাম্পে হিন্দুরা আছে? কোন কোন ডিটেনশন ক্যাম্পে আছে? ডিটেনশন ক্যাম্প তো এখন সব ভারতে, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ডিটেনশন ক্যাম্প হচ্ছে গোয়ালপাড়া জেলার মাটিয়াতে। সেখানে 3000 লোককে রাখার মতো ব্যবস্থা আছে। কিন্তু ওখানে তো কেউ নেই, এখন কেউ নেই এই মুহূর্তে আমি বলতে পারবো না। স্ট্যাটিস্টিকটা সরকারের তরফ থেকে বেরিয়ে আসছে না। সরকারের কাছে আরটিআই করলেও তার রিপ্লাই আসছে না। কিন্তু ডিটেনশন ক্যাম্পে লোক আগে যেগুলো 5খানা না 6খানা ডিটেনশন ক্যাম্প ছিল সেগুলো এক্সিস্ট করছে না, বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে এখন দুটো সিস্টেম হয়েছে। এখন ধরুন যে ডিস্ট্রিক্টে বাংলাদেশি বলে সন্দেহ করে কাউকে ধরবে বাংলাদেশি সন্দেহ বলে বর্ডার পুলিশ, সেই ডিস্ট্রিক্টের জুডিশিয়াল প্রসেসে তার বিচার হবে। বিচার হয়ে তার 1 বছর হোক 2 বছর হোক জেল হবে। এই জেলের যে পিরিয়ডটা, জেল কাটার যে পিরিয়ডটা, ওই পিরিয়ডটা ওই ডিস্ট্রিক্টের জেলে থাকবে, টেম্পোরারি ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়। তারপর তার এই জেলের যে মেয়াদটা, সেই মেয়াদ শেষ হওয়ার পর তাকে গোয়ালপাড়ার মাটিয়া ডিটেনশন ক্যাম্পে ট্রান্সফার করা হবে। সেখান থেকে বাংলাদেশ সরকারের যিনি প্রতিনিধি আছেন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আছেন, যেখানে আছেন, তিনি তাদের যদি সত্যিকার অর্থে তারা বাংলাদেশের নাগরিক হয়, যার জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে রিপোর্ট কল করবেন। রিপোর্টে যদি দেখা যায় তারা বাংলাদেশের নাগরিক, তাহলে তিনি ট্রাভেল পারমিট দিয়ে তাদেরকে পাঠাবেন। এইভাবে আমরা যখন ডক্টর শাহ মোহাম্মদ তনবীর মনসুর বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ছিলেন গুয়াহাটি, তার মাধ্যমে আমরা সিআরপিসির উদ্যোগে 300 লোককে বাংলাদেশে পাঠিয়েছি, যাদের বাড়িঘর ঠিকানা বাংলাদেশে ছিল। আর যার ঠিকানা নেই সেই ধরনের লোককে আপনার ট্রাইব্যুনালে তো বিদেশি হিসাবে ঘোষণা করে রেখে দিয়েছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে, আর কাউকে ডিটেনশন ক্যাম্পে হয়তো পাঠায়নি। তার আধার কার্ড নেই, তার ইন্দিরা আবাস নেই, সরকারি কোনো প্রকল্পের সে সুযোগ নিতে পারছে না। সে এখন ভাসমান জনগোষ্ঠী হিসাবে আসামে বসবাস করে। তার মানে সেই সংখ্যাও কম নয়, সেই সংখ্যাও লক্ষাধিক হবে। সেই স্ট্যাটিস্টিক্সটা এখন বর্ডার ব্রাঞ্চ থেকে দিতে চাইছে না। তার মানে হচ্ছে এরকম অনেক লোক আছে যাদেরকে ফরেনার্স ট্রিব্যুনাল থেকে বাংলাদেশি ঘোষণা করেছে, কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠানো যাচ্ছে না, কারণ ওইখানের কোনো প্রমাণ নেই যে ওরা বাংলাদেশে। তাহলে তারা বাংলাদেশে রিসেন্টলি 14 জনকে পুশব্যাক করা হলো, বাংলাদেশি বলে পুশব্যাক করা হলো 14 জন লোককে, যারা ভারতীয় নাগরিক। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে আপনারা জানেন, তিনি নর্থ ইস্ট বার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, তিনি আমার সিআরপিসিরও চিফ অ্যাডভাইসার। তিনি হাইকোর্টে মুভ করে অর্ডার করালেন যে এরা ভারতীয় নাগরিক, তাদেরকে ফিরিয়ে আনা হোক। যে সরকার তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করতে বাধ্য করেছিল, যারা সেই বাংলাদেশের নো ম্যানস ল্যান্ডে খোলা আকাশের নিচে কিছুদিন থাকতে হয়েছিল, তাদেরকে এই সরকার আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। আচ্ছা, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তো আমরা দেখেছি, বনগাঁ সীমান্তে এরকম পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় নাগরিকদেরকে। তারপরে এখানকার সরকার মুভ করে সেখানকার
যে বর্ডার গার্ড বিএসএফ ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে ফিরিয়ে এনেছে। এই গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, দিল্লি এইসব জায়গা থেকে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি বলে ধরে ধরে নিয়ে এসে যে পুশব্যাক করার প্রক্রিয়া চলছে, হ্যারাসমেন্ট করার প্রক্রিয়া চলছে, এটা সারা ভারতবর্ষে এটা বাঙালি বিরোধী একটা ষড়যন্ত্র চলছে। বাঙালিকে কিভাবে হেয় করা যায়, উৎখাত করা যায়। বাংলাদেশি মানেই বাঙালি, বাংলাদেশি মানেই বিদেশি, এই যে একটা কথা আসামের মুখ্যমন্ত্রী বলছেন এবং বর্তমান শাসক দল বিভিন্ন যে রাজ্যে ক্ষমতাসীন আছেন তারাও সেইভাবে কথাগুলো বলে যাচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রী তো বলছেনই যে আগামী লোক গণনায় যদি বাংলা ভাষা কেউ লেখায় তাহলে বাংলাদেশি বিদেশি বাছাই করতে আমাদের সুবিধা হবে। অর্থাৎ আসামে সমগ্র বাঙালি জাতিকে আজকে বিদেশির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বাঙালি বিদ্বেষ ছাড়া এটা তো কি করে হতে পারে? হিন্দু বাঙালি যারা আছেন ভাইরা, তাদেরকে বুঝতে হবে যে আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি, আমাদেরকে কোন জায়গায় এসে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের এই চামচাগিরি, দালালি, স্বার্থান্বেষী মহল যেভাবে করে যাচ্ছেন তার বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে। যারা আমাদেরকে বিপদগামী করছেন, আমাদেরকে সত্যিকার রাস্তা দেখাচ্ছেন না, আমাদের সত্যিকার রাস্তার পরিপন্থী পথে চলছেন, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমার একটা প্রশ্ন, আমাদের সময় খুব কম, অনেক কথা আপনাকে আমরা পেয়ে তো আমরা অনেক কিছু কথা জানতে চাই, তবে নেক্সট টাইম আমরা আবার আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই এসআইআর, যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রিলিমিনারি ইন্সপেকশন, মানে এনআরসি, একটা প্রি এনআরসির মতো আমরা দেখছি, এটা কি আপনি মনে করেন এনআরসি আর কি? আর এটা কি এনআরসি ঘুরপথে এনআরসি? আপনি যখন পশ্চিমবঙ্গের মানুষ এনআরসি মানছেন না, এনআরসির বিরোধিতা করছেন, আমাদের উপর তো চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা মানতে বাধ্য হয়েছি এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। আসুর সঙ্গে চুক্তি হয়েছিল রাজীব গান্ধীর এনআরসি আপডেট করা। আপডেট কথাটা তো আপনি জানেন, আপডেট কথাটা কি? আপডেট কথাটার মধ্যে এনআরসি ব্যাপার নয়, ওখানে এনআরসি ছিল না। আপডেশনের ক্ষেত্রে কোনো নথির ব্যাপার নয়। আপডেট কি বলেছিল? আপডেট কথাটার অর্থ হয়েছে 51-এ একবার এনআরসি হয়েছিল আসামে, সেই এনআরসিতে আপডেট করা, যাদের নাম আছে তাদের বংশধরদের নাম রাখা। আপডেট মানে আমার বার্থ সার্টিফিকেট, সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে এনআরসিতে নাম তোলার প্রভিশন ছিল না। ওই যে 5 জন ভাই আত্মত্যাগ করেছে বরপেটা জেলাতে আমসুর, তাদের আত্মত্যাগের ফলে বাকি ডকুমেন্টগুলো ইনক্লুড হয়েছে, না হলে 19 লক্ষ নয়, আমি আগেও বলেছি 80 লক্ষ বাঙালির নাম এই এনআরসিতে থাকতো না। এবং আমরা বলছি, সিআরপিসি থেকে বলছি, আমরা বাঙালি থেকে বলছি যে আমরা এনআরসির সময় আমরা বংশবৃক্ষ দিয়েছি, এনআরসির সময় আমাদের সমস্ত রকম ভেরিফিকেশন হয়েছে এবং নতুন করে এই যে ভোটার তালিকা সংশোধনের নামে যে সমস্ত ডকুমেন্ট আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, আমরা কেন দেব, আবার কেন দেব? একটা পাঠাকে কতবার বলি দেবে? কতবার আমরা নাগরিকত্বের পরিচয় দেব? পুলিশের কাছে একবার দেব, ট্রাইব্যুনালের কাছে একবার দেব, এনআরসির কর্তৃপক্ষের কাছে একবার দেব, আমরা কতবার নাগরিকত্বের পরীক্ষা দেব? এই যদি আমাদের উপর চলতে থাকে তো ভারত সরকারকে বলবো আমাদের ঘরে ঘরে 20 দিন আমরা বিষ খেয়ে আত্মহত্যা করব, তবু এইভাবে আমাদেরকে আর অপমান করবেন না। এই যে এসআইআর এখন সারা ভারতবর্ষ হবে এবং পশ্চিমবঙ্গের উপরে আমি প্রশ্নটা রাখতে চাই, পশ্চিমবঙ্গেও হবে এবং এরা বলতে চাইছে বিজেপি এবং তাদের যে পেটুয়া যে মিডিয়া, গদি মিডিয়া, এরা সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছে সকাল সন্ধ্যা যে প্রচুর রোহিঙ্গা আর মুসলমান বাঙালি ঢুকে গেছে, এদেরকে না বের করলে বিপদ, প্রচুর সমস্যা হয়ে যাবে। এটা কতটুকু তোমার বিএসএফ কোথায়? রোহিঙ্গা বা বাংলাদেশি কি করে ঢুকে? তোমার বিএসএফ কোথায়? তুমি বললে হবে নাকি রোহিঙ্গা ঢুকে গেছে, বাংলাদেশি ঢুকে গেছে? রোহিঙ্গার নামে, বাংলাদেশির নামে সমগ্র বাঙালি জাতিকে তোমরা বিদেশির কাঠগড়ায় দাঁড় করিয়েছো। আর কত অপমান করবে? অপমানের তো সীমা আছে। যে বাঙালি ভারতবর্ষের স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা করেছিল, যে বিনয় বাদল দীনেশ
নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের আত্মত্যাগে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাদের বংশধররা আজকে ভারতবর্ষে নাগরিকত্বের প্রশ্নে বারে বারে প্রমাণ দাখিল করতে হচ্ছে। আর কত অপমান করবে? এই অপমান তোমাদের কি ক্ষমতা আছে? দেশভাগের বলি, যার পাঞ্জাবের যারা দেশভাগের বলি হয়ে এখানে এসছে, কোনো পাঞ্জাবি কোনো শিখকে এইভাবে তুমি প্রশ্ন করতে পারবে? এইভাবে তাকে নাগরিকত্বের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে? ক্ষমতা হবে? ক্ষমতা থাকলে এই কাজটা পাঞ্জাবে করে দেখান। বাঙালিদের সাথে এটা বাঙালিদের সাথে বাঙালি বিদ্বেষ থেকে এটা করছে। বাঙালিদের তারা ভারতবর্ষের শাসক দল শত্রু হিসাবে ধরে নিয়েছে। কারণ বাঙালির প্রতিভা, বাঙালির অবদানকে তারা অস্বীকার করতে চাচ্ছে, বাঙালির ইতিহাসকে তারা অস্বীকার করতে চাইছে। আর নেতাজির নামে বলছে, সেই লালকেল্লায় গিয়ে পতাকা তুলেছে আর নেতাজির একটা মূর্তি বসিয়েছে। এটা নেতাজিকে সম্মান করা নয়, নেতাজির বংশধরদেরকে যদি তুমি এইভাবে অপমান করো, নেতাজির মূর্তি দিল্লির ইন্ডিয়া গেটে বসিয়ে তুমি বাঙালির মন জয় করতে পারবে না। পশ্চিমবঙ্গের বিজেপি যারা করে এবং হিন্দু যারা, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি, তারা একটা এখন ইলিউশনের মধ্যে আছে। তাদেরকে বোঝানো হয়ে গেছে এবং তারা এখন মমতা ব্যানার্জিকে সরকার থেকে সরানোর জন্য, বিজেপিকে আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং ফুল ফ্লেজেডে বলছে যে হিন্দু বাঙালির কিছু হবে না। এই এসআইআর হলে পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কোন কমিউনিটি? কে হচ্ছে? তো আসামের ক্ষেত্রে তো বললাম ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে। প্রতিটি মহল্লায় মহল্লায় গিয়ে দেখুন বিদেশির হিসাবে ঘোষিত হয়ে লোক আছে। এই সমস্ত মামলা তো আমরা লড়াই করছি, এইসব লোকদের মামলা নিয়ে আমরা হাইকোর্টে যাচ্ছি। বলছে মামলা হলে তো কোর্টে যাবেন, হাইকোর্টে যাবেন, কত সহজ এই মামলাগুলো। কে চালাবে? তুমি তো অর্থের যোগান তুমি দেবে। আজকে গরু ছাগল বিক্রি করে কোর্টের মামলাগুলো চালাতে হচ্ছে। আজকে হাফিজ চৌধুরীর মতো লোক আছে বলে আমরা অন্তত কয়েকশো লোককে বিনা পয়সায় আইনি সাহায্য করতে পেরেছি। কাজলওয়ালার কথা তো জানেন, কাজলওয়ালা দেখকে বিদেশি বানিয়ে ট্রাইব্যুনাল থেকে বিদেশি বানিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল শিলচরে। কাজলওয়ালা পাগল হয়ে গেছিল। জেলার সুপারিনটেন্ডেন্ট আমাকে বলছে যে এই মহিলার জন্য একটা ব্যবস্থা করুন। মহিলা তো পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে গেছে। একমাত্র ছেলে, কাজলওয়ালার একমাত্র ছেলে জেলের গেটে এসে সেই মাথা ঠুকছে দেওয়ালের মধ্যে, আমাকে বলছে মা জেলে, মা এইভাবে জেলে, আমি আত্মহত্যা করব, আমি এইভাবে মাকে জেলে রেখে আমি বেঁচে থাকতে পারবো না। এইসব অন্যায় অবিচার হচ্ছে, পৃথিবী সহ্য করবে না। বাংলার মানুষ কি সহ্য করবে? পৃথিবীর মাটি সহ্য করবে না এইসব অন্যায় অবিচার। আপনাকে একটা কেস বললাম, সেই কাজলওয়ালাকে হাইকোর্টের নির্দেশে ভারতীয় হিসাবে ঘোষণা হয়েছে। কাজলওয়ালা এখন তার ছেলের বউ নিয়ে সুখে শান্তিতে আছে। কিন্তু দুর্বিষহ দিনগুলো যে কাটিয়েছি জেলের মধ্যে, জেলার সুপারিনটেন্ডেন্ট আমাকে বলছে ডেকে নিয়ে আপনারা কিছু ব্যবস্থা করুন। এই নিরপরাধ মহিলাকে এইভাবে ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে। এই সমস্ত উদাহরণ আপনাকে কত বলবো। কাজলওয়ালা কি হিন্দু নয়? কাজলওয়ালা কি হিন্দু নয়? এর অসংখ্য নাম আছে আমাদের কাছে। তাহলে আমি আপনার কথা থেকে যদি আমি এইভাবে ধরি যে পশ্চিমবঙ্গের মাটিতে এই ধরনের কিছু যদি একটা সমীক্ষা হয় কালকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে, তাহলে সব থেকে বেশি হিন্দু বাঙালি বিপদে পড়বে। বিপদে হিন্দু বাঙালি পড়বে। দেশভাগের বলি লোকদের সঙ্গে তো বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে জাতীয় নেতারা, জওহরলাল গান্ধী থেকে আরম্ভ করে প্যাটেল, সবার কথাই তো বলছি। সবাই বলেছিলেন না দেশভাগের বলি হয়ে পার্টিশন ভিকটিমস যারা হবে তাদের জন্য দরজা খোলা, তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তাদের পুনর্বাসন দেওয়া হবে। পুনর্বাসন কোথায় হয়েছে? দণ্ডকারণ্যে। পুনর্বাসন কোথায় হয়েছে? আন্দামানে। আর এইসব লোকদেরকে মরিচঝাপিতে হত্যা করা হয়েছে। বামফ্রন্ট সরকারের ব্যগ্র প্রকল্পের জন্য এইসব লোককে হত্যা করে মরিচঝাপি থেকে উৎখাত করা হয়েছে। বাংলার মানুষ, বাঙালি তো বাংলায় থাকবে, সে আন্দামানে আর দণ্ডকারণ্যে থাকবে কেন? সবাই দায়ী। এখানে সব রাজনৈতিক দল দায়ী, কিন্তু বর্তমানে এটা অত্যন্ত প্রকট হয়ে দেখা দিয়েছে বর্তমান সরকারের আমলে। এই মুহূর্তে সমস্ত ভারতবর্ষ জুড়ে যে বঙ্গাল খেদা শুরু হয়েছে, আপনার কি মনে হয় এই মুহূর্তে বাঙালিদের কি করা উচিত? বাংলা থেকে আন্দোলন উঠতে হবে, বাংলা থেকে এমন আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলায় কিন্তু অন্যান্য প্রদেশের লোকরাও আছেন, সুখে শান্তিতে আছেন, কোনো অসুবিধা হচ্ছে না। যারা অন্যান্য প্রদেশের লোক বাংলাতে আছেন,
তারা তাদেরকে দিয়ে বলাতে হবে, তাদের যে রাজ্য থেকে তারা এখানে এসছেন, যে রাজ্য থেকে তারা অরিজিন করেছেন, সেই সব রাজ্যবাসীকে তাদেরকে দিয়ে বলাতে হবে যে এইসব অত্যাচার বন্ধ করো, নতুবা বাংলাতেও আমাদের নিরাপত্তা অভাব দেখা দেবে। এখানে বাংলার মানুষ যদি খেপে যায়, এই যে কোটি কোটি লোক বাংলার বাইরের কোটি কোটি লোক যে বাংলাতে আছে, তাদের অবস্থাটা কি হবে? আমরা চাই না। আমরা সবাইকে নিয়ে বাংলায় আছি, সবাইকে নিয়ে আসামেও আমরা থাকতে চাই। আসামে অসমিয়ার বিরুদ্ধেও আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সমন্বয়ে বিশ্বাসী, আমরা সংঘাতে বিশ্বাস করি না। বাংলার ক্ষেত্রে সমান কথা। অন্যান্য প্রদেশের লোক যারা বাংলায় আছে, ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের সঙ্গেও আমরা সমন্বয় রক্ষা করে চলতে চাই। সংঘাতে আমরা যেতে চাই না। এইভাবে যদি আমাদের লোক অন্যান্য রাজ্যে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, বাংলার মানুষ যদি একদিন খেপে যায়, তাহলে আপনাদেরও শান্তি সম্প্রীতি সবকিছু বিঘ্নিত হবে। আমি তো তাদের কাছে আবেদন রাখছি যে তুমি মহারাষ্ট্র থেকে এসছো, তুমি উড়িষ্যা থেকে এসছো, তুমি বিহার থেকে এসছো, তুমি গুজরাট থেকে এসছো। এখানে প্রচুর গুজরাটি ব্যবসায়ী আছে, বিভিন্ন জায়গার শ্রমিক শ্রেণীর লোক আছে। তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তোমাকে তো বাংলার সরকার বা কোনো বাঙালি এই প্রশ্ন করছে না তোমরা কেন বাংলায় এসে ব্যবসা বাণিজ্য করছো। তাহলে তোমাদের যে সমস্ত রাজ্য থেকে তোমরা অরিজিন করেছো, সেই সব রাজ্যে আমাদের এখানকার শ্রমিকরা, এখানকার চাকরিজীবীরা, এখানকার খেটে খাওয়া মজুর শ্রেণীর মানুষরা কেন নির্যাতিত হবে? কেন তাদেরকে বাংলাদেশি বলা হবে? বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? পশ্চিমবঙ্গের 10 কোটি পপুলেশন আছে, আসামেও 1.5 কোটি পপুলেশন আছে, বাঙালি পপুলেশন আছে। 10 কোটির মধ্যে আমার মনে হয় 8 কোটি বাঙালি। আমরা কি সবাই বাংলাদেশি? মমতা ব্যানার্জি কি বাংলাদেশি? আর যদি এইভাবে সবাইকে বাংলাদেশি বলা হয়, তো শুভেন্দু অধিকারীও বাংলাদেশি। কেউ কেউ তো বলছে এই কথা। বিজেপির অনেক নেতৃস্থানীয় ব্যক্তি, অনেক বিধায়ককেও বলছে সেও তো অনুপ্রবেশকারী। তুমি তাকে অনুপ্রবেশকারী ঘোষণা করো, তাকে পুশব্যাক করো। অনেক বিধায়ক আছে, আমি নাম বলছি না। আমরা মাঝখানে আসামের ফকির এই ব্যাপারটা খুব তুলে ধরেছে, দেখেছি। মাঝখানে আমরা একটা অসমীয়া মিডিয়াতে দেখেছিলাম, একটা পুরো এপিসোড চালিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যখন ছিল, তাকে বলা হয়েছিল যে বাংলাদেশি। তো এরকম তো তাহলে সবাই বাংলাদেশি। যাই হোক, সাধনদা আপনাকে অনেক ধন্যবাদ। তো ভাই একদিন বাংলার অঞ্চল ছিল, পূর্ব বাংলাও তো। আমরা তো অবিভক্ত ভারতবর্ষের নাগরিক, আমরা আনডিভাইডেড ইন্ডিয়ান নাগরিক। আমরা তো দেশভাগ চাইনি, আমরা তো দেশভাগের বিরুদ্ধে ছিলাম। দেশভাগের জন্য আমরা কেন দায়ী হবো? দেশভাগ করে তোমরা আমাদেরকে বিপন্ন করেছো, আমাদেরকে একটা ভাসমান জনগোষ্ঠীতে পরিণত করেছো, আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎটা এটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছো। কোথায় যাবে, কোথায় থাকবে? এখন আমরা যদি ঠিকমতো ডকুমেন্ট প্রিজার্ভ করে রেখে যেতে না পারি, তো আমার বংশধরটা সবার সাফার করবে। আজ থেকে 70, 75, 100 বছর আগে থেকে যারা এখানে বসবাস করছে, ডকুমেন্ট তো সবাই প্রিজার্ভ করেনি। বন্যার ফলে ডকুমেন্ট নষ্ট হয়েছে। অনেক বাড়িতে আগুন লেগে, আমার বাড়িতে আগুন লেগে সেটা নষ্ট হয়েছে। আমার বাড়ির ডকুমেন্ট 81-এ, আমার বাড়ি কোনো ডকুমেন্ট নেই। আমার বাবা যে এখানকার আসামের কাছাড় জেলার জালালপুর এমবি স্কুলের মাস্টার ছিলেন, শিক্ষকতা করতেন, হেডমাস্টার ছিলেন, ওনার তো কোনো ডকুমেন্ট নেই। সব তো জ্বলে গেছে, জলে পুড়ে 1981-এ আগুন। তুমি তো জানো, তুমি তো শিলচরে ছিলে। আগুনে আমার বাড়ির সব ভস্মীভূত হয়েছে। এক কাপড়ে আমি বেরিয়েছি ঘর থেকে। আমি ডকুমেন্ট দেখাবো তাদেরকে? ডকুমেন্ট প্রিজার্ভ করার কোনো ব্যবস্থা তো নেই। আর বার্থ সার্টিফিকেট, কম্পালসারি বার্থ সার্টিফিকেট যে আইন, সেই আইনটা কবে হলো? 69-এ হয়েছে। এর আগে তো কম্পালসারি বার্থ সার্টিফিকেট কোনো সিস্টেম ছিল না। আমরা স্কুল কলেজে ভর্তি হয়েছি, আমরা যে ডেট বার্থ বলেছি সেটাই তো লিপিবদ্ধ হয়েছে, সেটাই তো রেকর্ড করা হয়েছে। এখন তুই বার্থ সার্টিফিকেটের কথা বলছো? এটা তো একটা জাতির প্রতি বিশ্বাসঘাতকতা, একটা জাতিকে বিপন্ন করে দেওয়ার একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা বাংলার মানুষ বুঝতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ যদি না জাগে, যে ভারতবর্ষের বাঙালি বাঁচবে না। আর বাংলা যদি না বাঁচে, বাঙালি যদি না বাঁচে, তো ভারতবর্ষ বাঁচবে না। বাংলা বাঁচলে ভারত বাঁচবে। মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমিও বলছি এই কথা। বাংলা যদি বাঁচে, বাঙালি যদি বাঁচে, ভারতবর্ষ বাঁচবে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস যদি সুরক্ষিত থাকে, তো ভারতবর্ষ বাঁচবে, ভারতবর্ষ সুরক্ষিত থাকে। একদম ঠিক কথা। আমরা আজকে আপনার কাছ থেকে এই মূল্যবান বক্তব্যগুলো নিয়েই আজকের পডকাস্ট থেকে বিদায় নেব। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আশা রাখবো ভবিষ্যতেও যখন আপনি কলকাতায় আসবেন, আমাদের স্টুডিওতে অবশ্যই আসবেন।
অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সাধনদার কাছ থেকে লাস্টে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য পেয়েছি এবং সেটা আপনাদের সকলকে মাথায় রাখা উচিত। আজ থেকে উনি বলেছেন 80 বছর 100 বছর, আমি বলছি আজ থেকে 30, 40, 50 বছর আমি, আপনি, আপনারা যারা মরে ভূত হয়ে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই যে খেলাটা এখন শুরু হয়েছে এটা কিন্তু আগামী প্রজন্ম, তার পরের প্রজন্ম পর্যন্ত চলবে। একদিনে বাঙালিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা এটা নয়, এটা ধাপে 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 হবে। তো আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ডকুমেন্ট রেখে যাচ্ছেন? আজকের থেকে যদি 30, 40, 50, 100 বছর পরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কারোকে ধরে নিয়ে গিয়ে যদি বলে এবার তুমি প্রমাণ করো তুমি এই দেশের নাগরিক, তারা কোথায় যাবে? যদি এই পডকাস্ট ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমরা আশা করব আমাদের বাঙালিরা আমরা সবসময় সহনশীল, শ্রদ্ধাশীল অন্যান্য সব জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠীর উপর কারোর উপরে কোনোদিন আজ পর্যন্ত বাঙালি জাতি কোনো রকমের আক্রমণ, প্রতি আক্রমণ কোথাও করেনি। যেখানে বাংলায়, পশ্চিমবঙ্গে আমরা মেজরিটি, সেখানেও আজ পর্যন্ত সেরকম কোনো ঘটনার সাক্ষী কোনো জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী হয়নি। কোনো ঘৃণা ছড়ানো কারোর উপরে কিছুই আজ পর্যন্ত বাঙালি করেনি। কিন্তু বাঙালি আক্রান্ত, বাঙালিকে নিয়ে ঘৃণার বিদ্বেষ সমস্ত ভারতবর্ষে ছড়া হচ্ছে। বাঙালিকে ধরে ধরে বলা হচ্ছে, সরকারিভাবে বলা হচ্ছে তুমি বাংলাদেশি, তুমি এই দেশের নাগরিক নও, তুমি কাগজ নিয়ে আসো। বাঙালি বারবার কেন কেন এবং কেন প্রমাণ করবে সেই দেশের নাগরিক? সে এই দেশের জন্য তার পূর্বপুরুষরা প্রাণ দিয়েছে, কতবার পরীক্ষা দেবে, যেটা সাধন দেব। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।